দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? বলো, আগের দিন পড়াশোনায় কিছু অসুবিধা আছে? মানে আগের দিন পড়াশোনায় মানে একটুখানি দেখবে, কিন্তু পড়াশোনাটা না করলে না হবে না। হুম, মানে কারো যদি নিজের দায় না থাকে তো আমি কি করতে পারি আর কি। ঠিক আছে? চলো তাহলে আমরা নতুন করে শুরু করি। আচ্ছা, আজকে আমরা মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট। স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট এইটা, সেখান থেকে এই ইলেকট্রন স্পিনের এক্সিস্টেন্স জাস্ট আমরা ভাববো, কনসেপ্ট অফ ইলেকট্রন স্পিন, এই পার্টটা আজকে আমাদের টোটাল আলোচনার বিষয় হবে। আগের দিন আমরা নর্মালি নর্মাল জিম্যান এফেক্টটাকে বলেছিলাম। সে নর্মাল জিম্যান এফেক্টে তুমি যেটা দেখেছিলে যে যদি একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয় তাহলে কোনো একটা স্পেকট্রাল লাইন কতগুলো লাইনে ভেঙে যাচ্ছে, সেই যে ম্যাগনেটো অপটিক এফেক্ট, সেটাই বেসিক্যালি নর্মাল জিম্যান এফেক্ট। এবং এই কতগুলো লাইনে ভাঙবে সেটা অ্যাকচুয়ালি সিলেকশন রুল ডেল্টা এম এর ইকুয়াল টু 0 ± 1 তার উপরে নির্ভর করছে। এবং সেই মতো করে তুমি অ্যাকচুয়ালি 3টে লাইন পাচ্ছিলে, সেইটা আমরা আগের দিন আলোচনা করে নিয়েছি আর কি। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে এই স্প্লিটিংটা হতে গেলে একটা ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড থাকতে হচ্ছে টু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি থাকে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। সেই ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, করে একটা ইন্টারাকশন এনার্জি হবে, সেইখান থেকে তোমার স্প্লিটিংটা হচ্ছে আর কি। এটা আচ্ছা, এবারে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট যেটা 1921 নাগাদ করা হয়েছিল, সেই এক্সপেরিমেন্টের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যে ইভেন ইফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা তোমার জিরো, স্টিল যদি একটা ইনহোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয় তাহলে একটা স্প্লিটিং হচ্ছে। তো সেই যে জায়গাটা, সেই স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টটাকে আমরা ব্রিফলি ডেসক্রাইব করবো এবং সেখান থেকে কেমন করে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা ইন্ট্রোডিউসড হচ্ছে এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের যে করসপন্ডিং কনসিকুয়েন্সেস গুলো কি কি আর কি, সেইগুলোকে নিয়ে আমাদের মূল আলোচনাটা চলবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এমনিতে যে এক্সপেরিমেন্টটা আমরা এখানে বলবো স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট, স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টটা হয়েছিল হচ্ছে তোমার 1921-এ অটো হান, সরি অটো অটো হান অটো স্টার্ন, মানে এক্সপেরিমেন্টটা করেছিলেন বেসিক্যালি স্টার্ন অ্যান্ড গার্লেক। এটা হ্যাঁ, পারফর্ম দ্য এক্সপেরিমেন্ট, পারফর্ম দ্য এক্সপেরিমেন্ট। আচ্ছা, এখানে যারা করছেন মানে এই এক্সপেরিমেন্টের সেট আপটা হচ্ছে এরকম, ধরো একটা গ্যাস নেওয়া হয়েছে একটা কন্টেনারের মধ্যে, সেখানে একটা ছোট্ট ফুটো আছে, মানে এটা বেশি আয়নাইজ করা হচ্ছে আর কি। মানে এর ভেতরে একটা গ্যাস নেওয়া হয়েছে ওভেন টাইপের। আচ্ছা, এবারে এইখান থেকে তোমার ইলেকট্রন বেরোচ্ছে, এরকম বেরোচ্ছে। আচ্ছা, এবারে যেটা করা হচ্ছে তোমার, দাঁড়া আমি একটুখানি ব্রিফলি ছবিটাকে এঁকে নিই। আচ্ছা, এবার কতগুলো স্লিট দিয়ে একাধিক স্লিট দিয়ে, ধরো S1 S2 ইত্যাদি স্লিট দিয়ে এই পার্টিকুলার লাইন বরাবর যে রেটা যাচ্ছে, রেটা মানে বেসিক্যালি আয়নাইজ ইলেকট্রন, মানে ইলেকট্রনটা যাচ্ছে, সেই ইলেকট্রনটাকে জাস্ট সিম্পলি তুমি
এই পার্টিকুলার লাইন বরাবর যাচ্ছে, যাতে করে এদিক ওদিক ডিরেকশনে সেই লাইনগুলো জাস্ট কাটা পড়ে যায়। এটাকে কলিমিটার বলা হয়। কলিমিটার। আচ্ছা, এবারে এইখানে একটা দেয়া হচ্ছে একটা ইনহোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেয়া হচ্ছে। এটা হচ্ছে একটা ম্যাগনেট আর কি। বেসিক্যালি এটা ধরো নর্থ পোল, এটা ধরো সাউথ পোল, এরকম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা ম্যাগনেট। ম্যাগনেট দেওয়া হলো যে প্রডিউসেস, ম্যাগনেট হুইচ প্রডিউসেস ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড। সেটা কেমন করে তৈরি করছি আমি পরে তোমাকে দেখাচ্ছি। ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটটা একটা স্পেশালি মেড ম্যাগনেট যে অ্যাকচুয়ালি ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এটা। আর এখানে তুমি একটা ধরো এইভাবে গিয়ে এখানে একটা আজ জন্য ডিটেক্টর রাখলে বা স্ক্রিন রাখলে, সেটা তুমি বলবে স্ক্রিন অর ডিটেক্টর। ডিটেক্টর অর তুমি ধরো একটা স্ক্রিন রেখেছো। দেখা যাচ্ছে এই যে রেডিয়েশনটা যাচ্ছে এখানে, এই ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করানোর সময় এটা তোমার বেসিক্যালি স্পিড করে যাচ্ছে। স্পিড করে একটা উপরের দিকে চলে গেল, আর একটা হচ্ছে তোমার নিচের দিকে চলে এলো। ঠিক আছে, তাহলে এই যে ধরো কি নাম দিচ্ছি আমি এটা, তাহলে জাস্ট এখানে একটা মানে ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে। আর ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড এটা করার জন্য তোমাকে যেরকম একটা নিতে হয়, ধরো একটা মানে একটা ম্যাগনেট নিতে হবে, যে ম্যাগনেট একটা স্পেশালি মেড। তাহলে ম্যাগনেট আমি একটু আঁকার চেষ্টা করি। ধরো তোমার একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেটটাকে তোমার রাখা হোক এরকম করে। দাঁড়া, আমি ছবিটা একটুখানি যত্ন করে আঁকি। আমি ছবি আঁকার একদম ওস্তাদ তো। হুম। এটা হলো, এটা হলো, এটা এই হলো একটা। হুম, এইভাবে একটা রাখলাম আমি। এই এই আচ্ছা, একটা স্ক্রু টাইপের কাটা আছে আর কি। মানে এটা বুঝতে পারছো, মানে এদিকটা একটা বারের মতো, এদিকটা বারের মতো, মাঝখানটা কিন্তু ফাঁকা। আচ্ছা, এবারে এর মধ্যে তুমি যে ম্যাগনেটটাকে নিচ্ছ, সেই ম্যাগনেটটা কিন্তু এরকম দেখা একটা শার্প এজ আছে আর কি, এরকম টাইপের একটা জিনিস তুমি ইউজ করছো আর কি। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে একটা স্পেশালি মেড ম্যাগনেট আর কি। হ্যাঁ, মানে মানে এটা স্পেশালি শেপড আর কি, যে ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডটা তোমার তৈরি করতে পারবে আর কি। ঠিক আছে, এটা। তাহলে এরকম টাইপের একটা মানে মানে বেসিক্যালি এটাকে কি বলবো, মানে একটা তোমার মানে বেশ শার্প
একটা এজ আছে, হ্যাঁ? যেটা যদি এর মধ্যে দিয়ে যদি আমি এদিক ওদিক করি আরকি, এই যে পার্টটা, এই পার্টটাকে যদি আমি এদিক ওদিক করি এই স্ক্রুবের মধ্যে দিয়ে আরকি, মানে এই নিচেরটা হচ্ছে একটা বড় ম্যাগনেট। এটা ছিল একটা ম্যাগনেট, হ্যাঁ? ম্যাগনেট। এবারে এখানে যদি তুমি একটা ওই এরকম একটা শার্প এজ ওয়ালা একটা আ মেটাল আছে সেটা থেকে তুমি এদিক ওদিক করো তাহলে সেখান থেকে তুমি একটা ওই ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করতে পারবে আরকি। মানে এইখানে যে ম্যাগনেটটা দেওয়া আছে আরকি সেই ম্যাগনেটটা অ্যাকচুয়ালি এই টাইপের দেখতে আরকি। এটা যদি তুমি মানে তোমার দিক থেকে মানে এটা যেমন আমি সাইড থেকে ভিউটাকে দেখলাম। এবার তুমি এদিকে চোখ রেখে যদি দেখতে তো সেটা বেসিক্যালি দেখতে এরকম। ধরো এইটা, এইটা। হ্যাঁ, মানে তুমি যদি এই সাইড থেকে দেখো, মানে এদিক থেকে এদিকে চোখ রেখে দেখো তাহলে এই ম্যাগনেটটা অ্যাকচুয়ালি তোমার বেসিক্যালি এরকম দেখতে আরকি। হ্যাঁ? এটা। তো এই টাইপের একটা ম্যাগনেট তুমি অ্যাকচুয়ালি ইউজ করছো। এবার এইখানে যে ম্যাগনেটটা দেয়া আছে সেইটা। এবারে আচ্ছা এইখানে যে গ্যাসটাকে নেয়া হয়েছে এখানে নরমালি হচ্ছে মানে যে এক্সপেরিমেন্টটা ১ম এ করা হয়েছিল মানে স্টার্ন এবং গার্লাক যে এক্সপেরিমেন্টটাকে করেছিলেন তিনি বেসিক্যালি হচ্ছে সিলভার বিম ইউজ করেছিলেন। অ্যাটমিক বিম অফ সিলভার তিনি ইউজ করেছিলেন এইটা। এছাড়া যে ধরনের মেটেরিয়াল গুলো ইউজ করা যেতে পারে আরকি তোমার হাইড্রোজেন ইউজ করা যেতে পারে। মানে এখানে যেকোনো সাবস্টেন্স দিলে হবে না। হাইড্রোজেন ইউজ করা যেতে পারে, লিথিয়াম ইউজ করা যেতে পারে, সোডিয়াম ইউজ করা যেতে পারে, হ্যাঁ? পটাশিয়াম ইউজ করা যেতে পারে, কপার ইউজ করা যেতে পারে, পরবর্তীকালে গোল্ডও ব্যবহার করা যেতে পারে। মানে এইগুলোর ক্ষেত্রে যেটা ব্যাপার সেখানে হচ্ছে যে তোমার মানে এটা পরে তুমি দেখবে যে এদের সব আউটার মোস্ট ইলেকট্রনটা হচ্ছে এস অরবিটালে থাকে। আর এস অরবিটালে যদি থাকে তাহলে এস অরবিটাল মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম L ইকুয়াল টু 0 তাহলে L ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ম্যাগনেটিক উম মানে আমি অন্যভাবে বলতে গেলে L ইকুয়াল টু 0 হলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা এদের ক্ষেত্রে সব 0 হয় আরকি। মানে এই ধরনের পিসেসের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো সব হচ্ছে 0 হবে। কারণ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা 0 হবে তার কারণ হচ্ছে এদের আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন সব হচ্ছে এস অরবিটাল ইলেকট্রন থাকছে। কপার বলো, গোল্ড বলো, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন প্রত্যেকে এবং সিলভার। হ্যাঁ? এদের হচ্ছে জাস্ট মানে 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 ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে শেষে তোমার NS1 ইলেকট্রনিক কনফিগারেশন মূলত সবাই আরকি। ঠিক আছে? NS1 ইলেকট্রনিক কনফিগারেশন। মানে এদের হচ্ছে মানে হ্যাভিং গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে তোমার NS1 আচ্ছা এনও মানে তাহলে এস অরবিটালে যদি ইলেকট্রন থাকে তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম 0 আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম 0 হলে তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা কিন্তু 0 সেই রকম করে তোমার অ্যাকচুয়ালি মেটেরিয়ালটাকে চুজ করা তাই হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপটা এটা সেটা 1921 এ তো এই এক্সপেরিমেন্টটা হয়ে গেল হ্যাঁ মানে বেসিক্যালি এখানে যেটা দেখাচ্ছে আমি পরে দেখাচ্ছি তোমাকে অঙ্ক কষে যে তোমার এইখানে যে সকাল আমি যদি ইনহোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিই, তাহলে এই যে অ্যাটমটা সে অ্যাকচুয়ালি স্প্লিট করে কেউ একটা উপরে একটা স্পট তৈরি করে নিচে একটা স্পট তৈরি করে একটা স্প্লিটিং হলো। এই স্প্লিটিং টা হতে গেলে কিন্তু এই পারপেন্ডিকুলার ডিরেকশন এ কিন্তু একটা ট্রান্সিশনারি ফোর্স থাকবে। তাহলে আমরা ক্লাসিক্যালি ট্রান্সিশনারি ফোর্সটাকে জাস্ট বের করার চেষ্টা করি। তাহলে আমি যদি মানে ক্যালকুলেশন অফ ট্রান্সলেটরি ফোর্স মানে যে ফোর্সের জন্য অ্যাটমটা উপরে চলে গেল বা নিচে চলে গেল। না হলে সে কি করতে পারত? সে তো সোজাসুজি গিয়ে এখানে ধাক্কা দেওয়ার কথা। এখানে ধাক্কা না দিয়ে উপরে বা নিচে চলে গেল। তাহলে নিশ্চয়ই পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর একটা ফোর্স কাজ করছে। সেই ফোর্সটাকে আমি একটু ক্যালকুলেট করে ১ম এ দেখি। ক্যালকুলেশন অফ ট্রান্সলেটরি ফোর্স। আচ্ছা আবার ওই একই রকম করে তুমি একটা বার ম্যাগনেট নাও। আর বার ম্যাগনেট নিলে ধরো তোমার এইটা হচ্ছে তোমার সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল এইটা। আর একটা ডিরেকশন ফিক্স করে দাও।
এটা তো তোমার জেড ডিরেকশন, এটা। এবং জেড ডিরেকশন বরাবর তুমি একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ, সেটা হচ্ছে এইচ ধরো, এইটা। আর এবারে এইখান থেকে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, অ্যাঙ্গেলটা তোমার থিটা। আচ্ছা, এই যে ম্যাগনেটটার লেন্থটা হচ্ছে তোমার টোয়াইস এল, টোটাল লেন্থ হচ্ছে টোয়াইস এল, ঠিক আছে। আর পোল স্ট্রেন্থ ধরে নাও এমপি। তাহলে দেখো খেয়াল করে, এবার এদিকে একটা ফোর্স কাজ করবে, মাইনাস এমপি ইন্টু এইচ, এইচ। আচ্ছা, এবার এদিকে একটা ফোর্স কাজ করবে প্লাস এমপি। আচ্ছা, এইচটা হচ্ছে কথা এস পোলে, আর প্লাস এমপি এইচটা কত না এন্ড পোলে, এটা। তো দেখো মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে পোল স্ট্রেন দিয়ে গুণ করে হচ্ছে ফোর্স কাজ করে, ঠিক আছে। তাহলে এবারে এই সাউথ পোলে যে ফোর্সটা এই ডিরেকশনে কাজ করছে সেটা মাইনাস এমপি ইন্টু এইচএস, যেখানে এইচএস হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট এস, আর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট এন যদি হয় সেটা এমপি ইন্টু এইচ এন, এইটা। আচ্ছা, এবারে আমি এক কাজ করছি এখানে, এই এই যে ডিস্টেন্সটা মানে সাউথ পোলের যে মানে হাইট, আর মানে জেড জেড ভ্যালু, আর নর্থ পোলের জেড ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা তুমি ধরে নাও তোমার, এটা হচ্ছে তোমার ডেল্টা জেড, এটা। তাহলে প্রথমে আমি এরকম বলি যে লেট লেট external magnetic field strength at S pole equal to HS। আর তাহলে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডস এর at নর্থ পোল কি হবে? তাহলে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ at নর্থ পোল, সেটাকে তুমি HN বলো। HN টা কি হবে না HS প্লাস, আমি ওই টেলর সিরিজ এক্সপানশনটাকে করছি, তো ডেল H বাই ডেল জেড, এটা সাউথ পোলে ইন্টু ডেল্টা জেড 1/2 ফ্যাক্টোরিয়াল del to H by del Z square at south pole into delta Z তার স্কোয়ার তার ডট 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 ডট, এইটা। আচ্ছা, এটাকে অ্যাপ্রক্সিমেটলি তুমি লেখো HS প্লাস del H by del Z at the south pole into delta Z। এটা কেন না, এই ডেল্টা জেড খুব ছোট বলে হায়ার টার্মটা তুমি নেগলেক্ট করলে, এটা। তাহলে এবারে দেখো তোমার ফোর্স অ্যাট সাউথ পোল, সেটা হচ্ছে তোমার ধরো এটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, এই ডাউনওয়ার্ড ফোর্সটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হবে মাইনাস এমপি ইন্টু এইচএস, এইটা। আচ্ছা, এবারে ফোর্স অ্যাট নর্থ পোল, এটা কত হবে প্লাস এমপি ইন্টু এইচএন। এইচএন এর জায়গায় আমি বসাচ্ছি, সরি, এইচএন, এইটা। তাহলে কত হচ্ছে এটা এমপি, এইচএন এর জায়গায় তুমি এইচএস প্লাস ডেল এইচ বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট এস ডেল্টা জেড, এইটা। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো যে যদি তোমার নর্থ পোল এবং সাউথ পোলে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা সেম হতো, অর্থাৎ জেড এর উপর যদি সে ডিপেন্ড না করতো, অর্থাৎ যদি হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড হতো, তাহলে কি হতো যে একটা টর্ক তৈরি হতো, মানে সাউথ পোলে যতখানি ফোর্স নর্থ পোলে ততখানি ফোর্স হতো, সেটা এই পার্টিকুলার পয়েন্টের অ্যাবাউট একে ঘোরাতো। তাহলে ঘোরালে কোন একটা আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ডিরেকশন একটা নেট ফোর্স থাকতো না। নেট ফোর্স যদি না থাকে, মানে এই যে এই পার্টিকুলার পয়েন্টটা এই দিকে চলে গেল কেন বা এই দিকে চলে গেল কেন, কারণ এই জেড ডিরেকশন বরাবর কিন্তু কোন একটা আনব্যালেন্স ফোর্স কাজ করছে বলে। তাই যদি না হতো, অর্থাৎ যদি আমি হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নিতাম, তাহলে যে এইখানেও যা পোল স্ট্রেন্থ, এখানে যা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ, এখানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ, তাহলে দুটো ইকুয়াল এবং অপোজিং ফোর্স কাজ করছে, তাহলে একটা টর্ক তৈরি হতো। এখানে একটা ট্রান্সলেটরি ফোর্স কিন্তু আছে, সেই জন্য নর্থ পোল এবং সাউথ পোলে
তোমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দুটো আলাদা হতেই হবে, এবং আলাদা হচ্ছে তুমি কি করে বুঝলে না, ডেল এইচ বাই ডেল জেড অ্যাট কনস্ট্যান্ট এস যেটা, সেটা অ্যাকচুয়ালি তোমার নন জিরো হতে হবে। আমি তোমার দেখাচ্ছি। তাহলে নেট ট্রান্সলেটারি ফোর্স যেটা, নেট ট্রান্সলেটারি ফোর্স যদি এফ, ট্রান্সলেশনের জন্য রেসপন্সিবল যে ফোর্সটা, ধরো এই আপওয়ার্ড ফোর্স মাইনাস হচ্ছে তোমার, অ্যাকচুয়ালি ফোর্স তো দুটো যোগ করে দেওয়াই ভালো, মানে তোমার এটা তো আমি একদম ডিরেকশন পেয়ে তো ইয়ে সমেত করেছি, মানে এটা এই দিকে করতে পারে, মাইনাস তো অলরেডি আমি দিয়েই দিয়েছি। তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে এমপি এইচএস প্লাস ডেল এইচ বাই ডেল জেড অ্যাট দ্য এস পয়েন্ট ইন্টু ডেল্টা জেড অ্যাপ্রক্সিমেটলি আর কি। এইটা হলো মাইনাস এমপি ইন্টু এইচএস। দেখো এমপি এইচএস এখানে কেটে চলে গেল, তাহলে করে দিলে কত, এমপি ডেল এইচ বাই ডেল জেড অ্যাট কনস্ট, মানে অ্যাট এস পয়েন্টে ইন্টু ডেল্টা জেড। এইটা আচ্ছা, একটা জিনিস এখানে বলে নিই যে এখানে এখানে আমি পরে, আচ্ছা ঠিক আছে, মানে আমি এখানে একটুখানি বলে নিই, তারপরে আমি অন্যটা লিখছি। এখানে দেখো যে যদি এমন হতো যে ইফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইজ হোমোজিনিয়াস, if external magnetic field is homogeneous, then কি হতো, then del H by del Z at constant S টা তোমার জিরো হতো, এটা দেন তখন যেটা হতো যে কোনো ট্রান্সিটরি ফোর্স তোমার থাকতো না, দেন দেয়ার শুড বি নো ট্রান্সিটরি ফোর্স। তার মানে এই এক্সপেরিমেন্টে সাকসেসফুল হতে গেলে, যেহেতু তোমার বুঝতেই পারছো যে আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে, তো সেই ট্রান্সিটরি ফোর্সটা কিন্তু তোমার থাকতে হচ্ছে। ট্রান্সিটরি ফোর্সটা থাকতে গেলে ডেল এইচ বাই ডেল জেড আর কনস্ট্যান্ট, মানে ডেল এইচ বাই ডেল জেড সাউথ পোলে, সেইটা, আচ্ছা এইটাকে এইভাবে লেখার দরকার নেই, ওটা সাউথ পোল লেখার দরকার নেই, এইটা মানে ডেল এইচ বাই ডেল জেডটা সেটা তোমার অ্যাকচুয়ালি নন জিরো হতে হবে। ডেল এইচ বাই ডেল জেড নন জিরো হতে হবে মানে হচ্ছে জেডের সঙ্গে সঙ্গে এইচ ভ্যারি করতে হবে, ওটা ইনহোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড হতে হবে। এটা দেয়ার শুড বি নো ট্রান্সিটরি ফোর্স, দেয়ারফর দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ টু বি ইনহোমোজিনিয়াস, মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে তোমার ইনহোমোজিনিয়াস হতেই হবে আর কি। ঠিক আছে, দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ টু বি ইনহোমোজিনিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। আচ্ছা, এবারে দেখো, এবার আমাদের কেসে কি হচ্ছে, আমি যদি এইভাবে বলি যে ইন আওয়ার কেস, এই যে ট্রান্সিটরি ফোর্সটা আমি কিভাবে লিখছি দেখো, এমপি যেমন আছে থাক, ডেল এইচ বাই ডেল জেড এটা যেমন আছে থাক, এটা। আচ্ছা, ডেরিভেটিভটা করে এখানে কি হয়, এই ডেরিভেটিভটা এখানে এই যে আমি যদি লিখছি, মানে ডেরিভেটিভটা করে তোমার জাস্ট ওই জেড ইকাল টু জেড জিরোতে তোমার ভ্যালুটাকে বসাতে হয় আর কি। সেখানে আমি সাউথ পোলটাকে লিখেছি, এটা আলাদা কিছু না। আচ্ছা, ডেল্টা জেডটা কত, তো দেখো আমি যেভাবে ছবিটাকে এঁকেছি, এইটা যদি তোমার করসপন্ডিং এ হয়, মানে থিটা হয়, তাহলে এইটা হচ্ছে তোমার থিটা, তাহলে এটা যদি 12 হয়, এটা 12 কস থিটা, এটা কত হলো, 12 কস থিটা হলো। ঠিক আছে, আচ্ছা এবারে এই এমপির সঙ্গে 12 গুণ করলে কি হয়, মিউ হয়। হ্যাঁ, মিউটা হচ্ছে তোমার এমপি ইন্টু টোয়াইস এল, মানে পোল স্ট্রেন, তাকে যদি লেন্থ অফ দা ম্যাগনেট দিয়ে তুমি গুণ করে দাও আর কি, তাহলে তোমার এটা ওই এ রইল, এমপি ইন্টু 12 গুণ করলে সেটা মিউ হয়ে গেল, তাই এটা হচ্ছে মিউ কস থিটা আছে ইন্টু ডেল এইচ বাই ডেল জেড এইটা। আচ্ছা, এবারে এই যে মিউটাকে তুমি চাইলে এইটা যদি লেখো জাস্ট, মানে ট্রান্সিটরি ফোর্সটা দেখো মিউ কস থিটা, তো মিউটাকে যাকে যদি তুমি যদি মাইনাস এই ধরো গামা এল ইন্টু এল কস থিটা এইরকম ভাবে তুমি লেখো, তার সঙ্গে ডেল এইচ বাই ডেল জেড রইল, এটা
আচ্ছা, এবারে তাহলে এইটাকে তুমি লিখতে পারছো যে মাইনাস গামা এল, এল কস থিটা মানে কত? এল জেড, তাই তো? জেড কম্পোনেন্টটা ইন্টু ডেল এইচ বাই ডেল এল, এইটা এইটা ধরো এটা এই ট্রান্সলেশনটা আমি এইরকম ভাবে লিখলাম। তো আগের মতো করে লিখতে পারো, তুমি এইরকম ভাবেও লিখতে পারো এটা। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস খেয়াল করে, যে যদি এমন হতো যে আমি যেগুলো ব্যবহার করেছি, যে ফর ধরো সিলভার বলো বা সোডিয়াম বলো বা গোল্ড বলো এক্সেট্রা, এদের জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এলটা যেহেতু জিরো হয়ে যাচ্ছে, তাহলে এলটা হচ্ছে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ ক্রস, এটা তোমার জিরো হয়ে যাচ্ছে। আর যখন তোমার এল ইকাল টু জিরো, তখন এম এল এর ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, তাহলে এল জেড যেটা যেটা বেসিক্যালি এম এল ইন্টু এইচ ক্রস, সেটা বেসিক্যালি জিরো হয়ে যাচ্ছে। তার মানে কি? তাহলে যদি তোমার ইলেকট্রনটা মানে এদের ক্ষেত্রে এইগুলির ক্ষেত্রে নিয়েছিলে, সেখানে কি হচ্ছে, ইলেকট্রনটা তো ওয়ান এস ইলেকট্রন, সরি এন এস ইলেকট্রন, মানে এদের আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, যে বাইরের কক্ষে বাইরের ইলেকট্রনটা যেটা আছে সেটা হচ্ছে এস অরবিটালে। তাহলে এস অরবিটালে ইলেকট্রন থাকে, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এলটা হচ্ছে জিরো, কিন্তু তার সঙ্গে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গুলার মোমেন্টামটা জিরো, তার করসপন্ডিং জেড কম্পোনেন্টটা কিন্তু তোমার জিরো বেরিয়ে যাচ্ছে। তাহলে যেটা কথা হচ্ছে যে যে ইফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম be the only source of momentum, source of angular momentum, then there should be no transitory force and there should be no splitting. এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, যে মানে স্পিনটা তবে তো আসবে, যে আমার যেটা দেখতে পাচ্ছি যে এই নন জিরো ট্রান্সলেটারি ফোর্সটা দরকার, না হলে কেনই বা সে উপরের দিকে বা নিচের দিকে যাবে। নন জিরো ট্রান্সলেটারি ফোর্সটা থাকতে গেলে কিন্তু তোমার পরিষ্কার দেখতে পাচ্ছ যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বা জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের কিন্তু একটা নন জিরো ভ্যালু থাকতে হবে। এবার কথাটা হচ্ছে যে আমি যে ধরনের অ্যাটমগুলোকে ব্যবহার করেছি, বা স্টার্নগার্ল প্রথমে যে সিলভারকে ব্যবহার করেছিল, বা আমরা পরবর্তীকালে হাইড্রোজেন, সোডিয়াম, তোমার গোল্ড, কপার, লিথিয়াম যাদেরকেই ব্যবহার করি না কেন, প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল ইকুয়াল টু জিরো, সেখানে যে আয়নাইজ ইলেকট্রনটা হচ্ছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমার জিরো হচ্ছে। তো তা যদি হয়, তার দেয়ার শুড বি নো ট্রান্সলেটারি ফোর্স, অর্থাৎ কোনো স্প্লিটিং হওয়ার কথা নয়। কিন্তু বাট এক্সপেরিমেন্ট শোজ কি, বাট experiment shows there is splitting, কিন্তু এক্সপেরিমেন্ট বলছে তোমার স্প্লিটিংটা হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার এক্সপেরিমেন্টটা, এবং এক্সপেরিমেন্টে যে রেজাল্টটা, সেই রেজাল্টটা যে আমি অ্যাকচুয়ালি যা এখন পর্যন্ত আমার ধারণা, সেই ধারণা থেকে ব্যাখ্যা করতে পারছি না, সেটা পরিষ্কার হলো, তাই তো নাকি? মানে যে এক্সপেরিমেন্টাল রেজাল্টটাকে পাচ্ছি, তাতে এখন পর্যন্ত যা আমি জানি আর কি অ্যাটমিক স্ট্রাকচার সংক্রান্ত, বা অ্যাটমের ক্ষেত্রে শুধুমাত্র অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, এইটার মধ্যে যদি আমি থাকি, তাহলে কিন্তু দেখো এটা তুমি এক্সপ্লেন করতে পারছো না। ঠিক আছে না? ঠিক আছে? তো ঠিক আছে? শুনতে পাচ্ছ? Yes, sir. তাহলে সমস্যাটা তুমি বুঝতে পারলে যে কেন, মানে মানে স্টার্নগার্লাক এক্সপেরিমেন্ট থেকে তুমি, স্টার্নগার্লাক এক্সপেরিমেন্টটা তোমার এক্সিস্টিং যে নলেজ তার বেসিসে তুমি এটাকে এক্সপ্লেন করতে পারছো না। আচ্ছা, এবারে তোমার থিওরি চলে এলো। এই যে থিওরিটিক্যাল প্রেডিকশন, theoretical prediction of the existence of,
তার আগে ১ সেকেন্ড এইভাবে না লিখে আমি এইভাবে বলি। আচ্ছা এবারে ধরো তারপরে ১৯২১ সালের পরে এই যে এক্সপেরিমেন্টটাকে ব্যাখ্যা করার জন্য অনেকে অনেক চেষ্টা করছেন। তাহলে ১ম যার কথাটা উল্লেখ করব সেটা 1924 এ অ্যা ভলফগ্যাং প্যান্টি বলে একজন তিনি ১ম বললেন, তিনি ১ম পয়েন্ট আউট করলেন যে একটা 4th কোয়ান্টাম নাম্বারের দরকার পড়ে এই অ্যালকালি মেটাল ডাবলেট সেটাকে এক্সপ্লেন করার জন্য। হ্যাঁ? মানে আমি যেগুলো আলোচনা করছি ধরো সোডিয়াম যদি আমি কনসিডার করতাম, পটাশিয়াম যদি কনসিডার করতাম অ্যালকালি মেটাল, তাহলে অ্যালকালি মেটালের জাস্ট এই যে দুটো লাইনে যে ভেঙে যাচ্ছে সেটা অ্যালকালি মেটাল ডাবলেট হয় সেটাকে এক্সপ্লেন করার জন্য একটা 4th কোয়ান্টাম নাম্বারের জাস্ট দরকার পড়ে। মানে মানে এটা প্যান্টি কি বললেন যে 4th কোয়ান্টাম নাম্বার 4th quantum number is needed to explain the অ্যালকালি মেটাল ডাবলেটস। আমি দেখব অ্যালকালি মেটালস এবং হ্যালোজেন গুলো পরবর্তীকালে, হ্যাঁ? যারা তোমার কোনো এক্সটার্নাল ইভেন এক্সটার্নাল কোনো ম্যাগনেটিক ফিল্ড টিল্ড কিচ্ছু দেয়া নেই, তবু একটা লাইন একটা দুটো লাইনের কম্বিনেশন হয়ে যায় আরকি। সেটা বলা হয় অ্যালকালি মেটাল ডাবলেট। সেটা কোথা থেকে আসছে সেটাকে দেখতে হবে আমাদের। তাহলে এই 4th quantum number is needed to explain the alkali metal doublets। তিনি এটা বললেন কিন্তু তিনি কানেকশন কিছু পাননি আরকি। তারপরে ১৯২৫ সালে দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে উলেনবেক উলেনবেক আর তার সাথে হচ্ছে তোমার গোল্ডস্মিথ। এরা দুজন ১ম এই মানে ইলেকট্রন স্পিনের হাইপোথিসিস দেন আরকি। মানে প্রপোজড দ্য হাইপোথিসিস অফ ইলেকট্রন স্পিন। তার মানে ইলেকট্রন স্পিনের যদি জনক তুমি ধরো তাহলে তুমি গোল্ডস্মিথ এবং উলেনবেক এদের নাম তুমি বলতে পারছো। আচ্ছা এবারে এরা কি বলছে দেখো, এই যে ফেনোমেননটাকে এক্সপ্লেন করার জন্য তুমি শুধু বলছো যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তুমি একদিন ভাবছো শুধুমাত্র অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামই আছে। কিন্তু শুধু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকলে তাহলে তুমি এই যে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টটাকে এক্সপ্লেন করতে পারছো না। সেটা বলা হলো যেটা যে উলেনবেক এবং গোল্ডস্মিথ যেটা ভাবলেন, হ্যাঁ? মানে they suggested that together with orbital angular momentum together with orbital angular momentum there is another intrinsic angular momentum which is known as spin angular momentum। আর এবারে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এর অ্যাকচুয়ালি কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নেই। দিস হ্যাজ নো ক্লাসিক্যাল অ্যানালগ। মানে ব্যাপারটা কিরকম যে তুমি যখনই তুমি কোনো একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলো তখন একটা রোটেশনের গল্প থাকে এবং সেই রোটেশন থেকে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে সেটা বেসিক্যালি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা আমরা অলরেডি এনকাউন্টার করেছি। কিন্তু তার সাথে একটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, তার অ্যাকচুয়ালি কোনো ক্লাসিক্যাল তোমার দেয়ার ইজ নো ক্লাসিক্যাল অ্যানালগ এইটা। মানে দিস ইজ এ এ পিওরলি নন রিলেটিভিস্টিক ফেনোমেনন। এটা একটা পিওরলি নন রিলেটিভিস্টিক ফেনোমেনন। মানে মানে তোমার সরি, দিস ইজ পিওরলি রিলেটিভিস্টিক ফেনোমেনন, সরি। মানে নন রিলেটিভিস্টিক কেসে তোমার স্পিন টিন কিছু নেই। এটা একটা পিওরলি রিলেটিভিস্টিক ফেনোমেনন। দিস ইজ এ কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনন। কোয়ান্টাম মেকানিক্স তার এক্সিস্টেন্স আছে। কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনন।
তো পরবর্তীকালে যখন ডিরাক ইকুয়েশন চলে আসবে, দেখবে ডিরাক ইকুয়েশন থেকে এই স্পিনটা কিন্তু মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনে কোথাও স্পিন আসবে না। কারণ শ্রোডিঞ্জার ইকুয়েশন হচ্ছে নন রিলেটিভিস্টিক ইকুয়েশন। রিলেটিভিস্টিক যে কোয়ান্টাম মেকানিক্স যেটা মানে ডিরাক ইকুয়েশন সেইখান থেকে তুমি কিন্তু ওই স্পিনটা ন্যাচারালি অ্যাপিয়ার করবে। মানে যেটা ব্যাপার হচ্ছে যে স্পিন উইল অ্যাপিয়ার ন্যাচারালি ইন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। হ্যাঁ, এটা। আর এবার আমরা না জানি রিলেটিভিটি, না জানি রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মতো করে আমাকে পুরো জিনিসটাকে ভাবতে হবে। কিরকম করে ভাবতে হচ্ছে? না, ব্যাপারটা এরকম বলা হচ্ছে যে যেমন ধরো তুমি মানে আমি এর যেহেতু ক্লাসিক্যাল অ্যানালগ নেই, তাহলে আমাকে জাস্ট অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে টাইপের অ্যালজেব্রা ফলো করে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে সেই একই রকমভাবে একই অ্যালজেব্রা ফলো করছে। মানে আমি জাস্ট এইটুকু জাস্ট বলব যে স্পিন অ্যাঙ্গুলার momentum follows a similar algebra to that of orbital angular momentum. অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেমন করে বিহেভ করে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ঠিক একই রকম করে বিহেভ করবে। যেমন ধরো আমি এইভাবে ব্যাপারটাকে ভাবি যে তুমি যখন এদিকে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি এদিকে লেখো, এটা হাইপোথিসিসের মতো কিন্তু আমি ভাবছি। এটা যে খুব মানে বোঝাচ্ছি সেরকম নয়। এটা হাইপোথিসিসের মতো করেই ভাবছি। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এদিকে ধরো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি পাশাপাশি দেখো তুমি, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি পাশাপাশি দেখো, তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি এল দিয়ে এক্সপ্রেস করছো, এটাকে ধরো তুমি এস দিয়ে এক্সপ্রেস করছো। এটা ঠিক আছে? আচ্ছা, এবারে ধরো ম্যাগনিটিউড অফ এল, এল মড লিখলে সেটা কেমন করে লেখো? রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস লেখো। আর এক্ষেত্রে ঠিক একই রকম ভাবে ম্যাগনিটিউড অফ এস সেটাকে যদি এস দেখো মড দিয়ে তুমি লেখো, এটা হবে রুট ওভার অফ এস ইন্টু এস প্লাস ওয়ান ইন্টু এইচ প্লাস। এটা। আর এইখানে তোমার অ্যালাউড ভ্যালুস অফ এল কত? 0, 1, 2 ইত্যাদি করে আপ টু n-1 পর্যন্ত হয়। আর এক্ষেত্রে অ্যালাউড ভ্যালুজ অফ এস সবটাই কিন্তু ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে, ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম। আমি মেন ইলেকট্রন সিস্টেম এখন ঢুকিয়েইনি। পুরো যা কিছু আলোচনা করছে সবটাই হচ্ছে ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে। ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম এই অ্যালাউড ভ্যালুজ অফ এস সেটা হচ্ছে তোমার জাস্ট সিম্পলি হাফ। এটা। আচ্ছা, এবারে অ্যালাউড ভ্যালুজ অফ এমএলটা কত? যেটা হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। এমএলটা হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। সেটা কত? দেখো এটা হচ্ছে প্লাস এল টু মাইনাস এল উইথ ইউনিট ইন্টারভ্যাল। মানে প্লাস এল থেকে শুরু হলে হবে মাইনাস এল পর্যন্ত যাবে এক এক করে গ্যাপ দিয়ে। এখানেও ঠিক একই রকম ভাবে অ্যালাউড ভ্যালুজ অফ এমএস, যে এমএসটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার। এটা অনেক সময় জাস্ট শুধু স্পিন কোয়ান্টাম নাম্বারও বলা হয়। সেটা কথা হবে না প্লাস এস টু মাইনাস এস উইথ ইউনিট ইন্টারভ্যাল। তাহলে প্লাস এস টু মাইনাস এর মানে কত হচ্ছে? তার মানে এটা এমএস এর অ্যালাউড ভ্যালু হচ্ছে প্লাস এস মানে আইদার হাফ, আর মাইনাস এস মানে হচ্ছে মাইনাস হাফ। তার মানে ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এমএস এর যে দুটি পসিবল ভ্যালু, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে তোমার মাইনাস হাফ। এটা। আচ্ছা, এবারে দেখো এর সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক মোমেন্ট, যেটা মানে ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু এল, এটা কত হয়? দেখো মিউ এল তুমি লেখো, এটা মাইনাস গামা এল ইন্টু এল
উইথ গামা এলটা হচ্ছে ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি। যদি তুমি এতে করো, মানে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে করো, তাহলে সেটা গামা এল হচ্ছে ই বাই টোয়াইস এম ইন্টু সি, গামা এলটা। আচ্ছা, এবারে উল্টো দিকে এইখানে যদি তুমি করো ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু এস, এইটা, আর এটা আমি এইখানে লিখছি, সেটা কত হয় না, সেটাকে তুমি লেখো মিউ এস, এটাকে একই রকম মাইনাস গামা এস ইন্টু এস এইরকম ভাবে লেখো, কিন্তু যেখানে গামা এসটা এই ই বাই মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি হচ্ছে। এখানে কি হয় না, ইলেকট্রনের তোমার পোলারাইজেশন হয়, ঠিক আছে? পোলারাইজেশন হওয়ার জন্য দুটো দুটো পসিবল পোলার, মানে যেটা এর ক্ষেত্রে হয় না। তুমি মনে মনে ভাবা একজন ক্লক ওয়াইজ রোটেট করে, নাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ, মানে নিজের অ্যাক্সিস চারিদিকে কেউ ক্লক ওয়াইজ রোটেট করছে এবং কেউ অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করছে। এটাকে যে আমি দুটো, মানে দুটো পোলারাইজেশন বলছি, সেখানে এটা টু টাইমস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তোমার খেয়াল রাখতে হবে। এটা কিন্তু জাস্ট নর্মালি যেটা হয় তার থেকে তোমার এটা টু টাইমস হয়ে যায়। এটা 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 একদম পিওরলি কোয়ান্টাম মেকানিক্যাল ব্যাপার। এটা কিছু মনে রাখবে যে অ্যাকচুয়ালি জাইরোম্যাগনেটিক রেশিও ফর দ্য স্পিন, মানে এটা অ্যাকচুয়ালি তোমার টু ইন্টু গামা এল। এটা মাথায় রাখবে, হ্যাঁ, টু ইন্টু গামা এল, ঠিক আছে? মিউ এসটা হচ্ছে তোমার টু ইন্টু গামা এস, ঠিক আছে? তাহলে এটা একটা অ্যাডিশনাল জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে দেখো, এটাকে তুমি চাইলে লিখতে পারো এরকম করে, মানে মাইনাস ই বাই মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি ইন্টু এসটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এস ইন্টু এইচ ক্রস, এইভাবে মাইনাস ই বাই এম ইন্টু সি ইন্টু হাফ এইচ ক্রস, এইটা। তাহলে এই যে জিনিসটা হলো তোমার মাইনাস মড ই এইচ ক্রস বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি, এইটা তোমার বোর ম্যাগনেটন, মিউ বি লেখা হচ্ছে, এটা হচ্ছে তোমার বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন আমি আগে বলেও ছিলাম এখানে যে এটা হচ্ছে তোমার বোর ম্যাগনেটন। আচ্ছা, আর এবারে দেখো যে তোমার যেমন এইখানে লেখা হয় অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য। আচ্ছা, আমি এইটার এখানে ভালো করে ডিটেলে বলছি না, কারণ ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু এল, এই রিলেটেড আলোচনাটা আমি অলরেডি করেছি বলে এখানে এক্সট্রা আমি কিছু বলছি। তাহলে এবার এখানে খেয়াল করে দেখো যে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি তুমি লেখো, জেড কম্পোনেন্ট অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, জেড কম্পোনেন্ট অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল জেড, সেটা কত হয় না এল কস থিটা হয়। হ্যাঁ, এল কস থিটা, এইটাকে আমি লিখি কি এম এল ইন্টু এইচ কস, এরকম ভাবে লেখা হয়। জেড কম্পোনেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এল কস থিটা, সেটা হচ্ছে এম এল ইন্টু এইচ কস, যেখানে এই জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাকচুয়ালি যে অ্যাঙ্গেলটা করা হচ্ছে সেটা হচ্ছে থিটা। এখানে ঠিক একই রকম করে তুমি জাস্ট জেড কম্পোনেন্ট যদি লিখতে চাও, জেড কম্পোনেন্ট অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, জেড কম্পোনেন্ট অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হচ্ছে তোমার সরি এস জেড, এটা ধরো এস জেড, এটাকে তুমি লিখবে কি এস কস থিটা, অর্থাৎ সেটা এম এস ইন্টু এইচ কস, এইরকম ভাবে তুমি লিখবে এম এস ইন্টু এইচ কস, এটা ঠিক আছে? এটা। আর এবারে তুমি এক কাজ করো, তুমি এবারে এই রেজাল্টটা ফিরে এসো, যে আমি এইখানে দেখো আমার এইখানে যেটা লেগেছিল, তোমার এখানে একটা মিউ কস থিটা ডেল এইচ বাই ডেল জেড লেগেছিল। এই মিউটা ছিল তোমার ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েট টু অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এখন যেটা গল্পটা এসে গেল সেটা হচ্ছে যে যেহেতু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা জিরো, তাহলে তুমি যদি স্টার্ন গার্লক এক্সপেরিমেন্টে ফিরে আসো, যেখানে ট্রান্সলেটারি ফোর্স যেটা এফ ট্রান্সলেশনটা যেটা ছিল হচ্ছে তোমার
এইখান থেকে ধরো মিউ কস থিটা ইন্টু ডেল এইচ বাই ডেল জেড, মিউ কস থিটা ইন্টু ডেল এইচ বাই ডেল জেড, এটা তো। এবারে এই যে মিউটা, এই মিউটাকে তুমি জাস্ট লেখো মাইনাস গামা এস ইন্টু এস কস থিটা ডেল এইচ বাই ডেল জেড লিখছি, এটা ভেক্টর হিসেবে লিখছি না, এটা স্কেলার হিসেবে লিখছি। তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা জিরো, তো ওইটা ধরে করলে তো হবে না। তাহলে এখন পুরোটা এই মিউটা চলে এলো মিউ এস আমি ধরছি, এখানে মিউ এসটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে? এবং সেটা কত? মাইনাস গামা এস ইন্টু এস হলো এইটা। আচ্ছা, এবারে তুমি গামা এসটাকে রাখলে রাখতে পারো, এস কস থিটা হচ্ছে তোমার এস জেড, এটা হয়ে গেল কত? মাইনাস গামা এস, এটা হচ্ছে এস জেড ইন্টু ডেল এইচ বাই ডেল জেড, মাইনাস গামা এস হলো, আর এস জেডটা কত? এম এস ইন্টু এইচ কস হলো ইন্টু ডেল এইচ বাই ডেল জেড হলো এটা। তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো তোমার এই এটা তোমার ওই মানে সকল মানে আমি এস জেডটাকে এম এস ইন্টু এইচ কস হিসেবে লিখলে তোমার এই জিনিসটা দাঁড়াচ্ছে। তার মানে এইখান থেকে দেখো জাস্ট সিমিলারিটি টেনে তুমি যেহেতু, আচ্ছা আমি এক কাজ করি, এখান থেকে যদি এম এস এর যদি পসিবল ভ্যালুটাকে আমি দেখতে চাই, সেটা আমি কি লিখতে পারি? এফ ট্রান্সলেশন এইটা ডিভাইডেড বাই মাইনাস গামা এস ইন্টু এইচ ক্রস ইন্টু ডেল এইচ বাই ডেল জেড, ধরো এইটা হচ্ছে এম এস এর ভ্যালু। এবারে প্রথম কথা হচ্ছে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যেহেতু অ্যাজ দেয়ার আর অনলি টু স্পটস তৈরি হচ্ছে দুটো, হুইচ ইমপ্লাইজ দ্যাট এম এস ক্যান হ্যাভ অনলি টু পসিবল ভ্যালুস, এইটা এম এস এর যা দুটোই পসিবল ভ্যালু থাকবে। আর এবারে ট্রান্সলেকারী ফোর্সটা তুমি যদি মাপতে পারো, জাইরোম্যাগনেটিক রেশিও ফর দ্য স্পিন তুমি জানো, এইচ কস তুমি জানো, ডেল এইচ বা ডেল জেড কত সেটাও তুমি পেয়ে যেতে পারবে, হ্যাঁ। এবং মানে ভ্যালুজ অফ মানে এই এক্সপেরিমেন্ট থেকে, ফ্রম এক্সপেরিমেন্ট তুমি দেখতে পাবে, ফ্রম এক্সপেরিমেন্ট অ্যালাউড ভ্যালুজ অফ এম এস, সেটা তোমার অ্যাকচুয়ালি প্লাস হাফ অ্যান্ড মাইনাস হাফ। তার মানে দুটো স্পট এটা ইমপ্লাই করছে, জাস্ট একমাত্র মানে মানে এম এস এর দুটো পসিবল ভ্যালু হবে, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে তোমার এই এম এস এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান হতে পারতো বা আর অন্য কিছু হতে পারতো। প্রথম কথা হচ্ছে যে এম এস এর যে দুটো অ্যালাউড ভ্যালু দেখো, এইটা উপর দিকে যতটা নিচের দিকে ঠিক ততটাই, মানে তুমি যদি এই স্পটটাকে দেখো যে এইটা এই এই মিড পয়েন্ট থেকে উপরে যতটা গেছে নিচে ততটাই গেছে, সেই জন্য পরিষ্কার বোঝা গেছে কি এম এস এর যে দুটো ভ্যালু হবে একই হবে, শুধু একটা প্লাস হবে একটা মাইনাস হবে। কিন্তু এটা প্লাস আপ আর মাইনাস হবে তুমি বুঝলে কি করে? প্লাস আপ বা মাইনাস আপই হলো সেটা তুমি বুঝলে যদি তুমি ট্রান্সলেটারি ফোর্সটা ডেল এইচ বাই ডেল জেড গামা এস এইচ ইত্যাদি তুমি জানো, তাহলে সেইখান থেকে এম এস এর দুটো পসিবল ভ্যালু তুমি পেয়ে যাচ্ছে। এটা এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো তাহলে কি হলো না, আমি এই এই এখন দেখো এই যে স্টার্ন গালাক এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু আমি এক্সপ্লেন করে ফেলতে পারছি, ঠিক আছে? স্টার্ন গালাক এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা দেখো, তুমি যদি স্পিনের এক্সিস্টেন্সের কথা ভাবো, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা ভাবো, হ্যাঁ, ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু স্পিন তুমি ভাবো, হ্যাঁ, জেড কম্পোনেন্ট অফ স্পিন তুমি ভাবো, তাহলে কিন্তু দেখো এক্সপ্লেন করতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। তার মানে যেটা দাঁড়াচ্ছে দেখো যে এই যে স্টার্ন গালাক এক্সপেরিমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টে তুমি অ্যাকচুয়ালি যেটা করলে যে মানে একটা অ্যাটমিক বিম তুমি ব্যবহার করেছো, যে অ্যাটমের আউটার মোস্ট ইলেকট্রনটা অ্যাকচুয়ালি এস ইলেকট্রন হয়ে যাওয়ার জন্য তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নেই, তার ক্ষেত্রেও ইভেন তুমি এই স্প্লিটিংটা পেলে, অর্থাৎ ওই মানে দুটো আলাদা স্পট পেলে, অর্থাৎ একটা নন জিরো ট্রান্সলেটারি ফোর্স আছে, সেই ট্রান্সলেটারি ফোর্সটাকে যদি এক্সপ্লেন করতে হয় তাহলে কিন্তু তোমাকে স্পিনের এক্সিস্টেন্স থেকে ভাবতে হচ্ছে। তাহলে বুঝতে পারলে কেমন করে স্টার্ন গালাক এক্সপেরিমেন্ট এবং সেখান থেকে ইলেকট্রনের স্পিনটা এলো, ঠিক আছে? ঠিক আছে তো? এইটা। তাহলে এই এই এক্সপেরিমেন্টটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট আর কি এইটা। আচ্ছা, এবারে আমি মেনি ইলেকট্রন প্রবলেমে এখন ঢুকছি না, মেনি ইলেকট্রন প্রবলেম আমি পরে ঢুকবো।
আচ্ছা, আমি এইখানে একটা কথা বলেছিলাম যে তোমার এই অরবিটাল, এই দেখো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ফলোজ সিমিলার অ্যালজেব্রা টু দ্যাট অফ দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমি যখন পরবর্তীকালে আমি কোয়ান্টাম মেকানিক্সে ঢুকবো, দেখবে যখন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে তুমি কথাবার্তা বলো, কিছু ইম্পর্টেন্ট কমিউটেশন রিলেশনস থাকে। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে যখন আমি কথাবার্তা বলি, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তখন কতগুলো কমিউটেশন রিলেশন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এমনিতে দেখো এই যে এল এক্স অপারেটর, এল ওয়াই অপারেটর, এল জেড অপারেটর, এই যে এল এক্স এল ওয়াই এল জেড, যে ডাইনামিক্যাল ভেরিয়েবল গুলো, তাদের যে করসপন্ডিং অপারেটর, হ্যাঁ, সেগুলো তো একটা ছিলই। মানে তোমার মাইনাস আই এইচ ক্রস ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই, এটা হচ্ছে মাইনাস আই এইচ ক্রস জেড ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল জেড, এটা মাইনাস আই এইচ ক্রস ডেল জেডটা হচ্ছে তোমার এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এক্স। এটা ছিল তো এইটা। আচ্ছা, এর আবার মানে ইট ক্যান হ্যাভ এ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অলসো। মানে আমি পরে কোয়ান্টাম মেকানিক্সে তোমার দেখাবো যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা যেমন মানে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন এইরকম ভাবে লেখা হয়, এর একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনও তোমার আছে। এবারে সেই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা অত হয়তো ব্যবহার না করলেও চলে, কারণ তার করসপন্ডিং মানে অল্টারনেটিভটা আছে বলেই। কিন্তু যখন তুমি উল্টো দিকে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম করবে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে তুমি ভাববে যে এস এক্স এস ওয়াই এস জেড, এদের মানে দেয়ার ইজ নো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ইন শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে কিন্তু এদের করসপন্ডিং কিন্তু কোনো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর নাই, মানে এস এক্স এস ওয়াই এস জেড, কিন্তু এল এক্স এল ওয়াই এল জেড এর ছিল। তাহলে এদের সবটাই করতে হবে, বাট দেয়ার ইজ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এদের কিন্তু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে। ঠিক আছে। আচ্ছা, যদি তুমি এই ম্যাট্রিক্স গুলোকে জানো, তাহলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে, আমি সেই ম্যাট্রিক্স গুলোকে কি আমি সেটা তোমায় বলে দেবো, বলে দিচ্ছি আর কি। আচ্ছা, যেটা কথা হচ্ছে কিন্তু কমিউটেশন রিলেশন যদি তুমি দেখো, ধরো এল মানে এটা ইম্পর্টেন্ট, বাট এই যে কমিউটেশন রিলেশনটা আছে, ধরো এল এক্স এল ওয়াই, এটা হচ্ছে আই এইচ কস এল জেড হয়, এল ওয়াই এল জেড আই এইচ কস এল এক্স হয়, এল জেড এল এক্স আই এইচ কস এল ওয়াই হয়। এই যে রিলেশন গুলো আছে, এবং এল স্কোয়ারের সঙ্গে এল এক্স, এল স্কোয়ারের সঙ্গে এল ওয়াই, এবং এল স্কোয়ারের সঙ্গে এল জেড, এগুলো জিরো হয়। এইটা যেমন এখানে আছে, ঠিক একই রকম ভাবে সিমিলারলি তুমি যদি এস এক্স এস ওয়াই, এই কমিউটেশনটা সেই আই এইচ কস এস জেডই হবে, এস ওয়াই এস জেড এটা আই এইচ ক্রস এস এক্সই হবে, এটা এটাই হবে। আবার এস জেড এস এক্স এটা তোমার আই এইচ ক্রস এস ওয়াই হবে, এবং তার সাথে এ স্কোয়ার এস এক্স, এ স্কোয়ার এস ওয়াই, আর এ স্কোয়ার এস জেড, এরা এরা সব হচ্ছে তোমার জিরো দেবে। মানে এ স্কোয়ারের সঙ্গে এরা একে অপরের সাথে জাস্ট কমিউট করে, সেটা তুমি দেখতে পাবে। এগুলো কিন্তু আছে তোমার, মানে কমিউটেশন রিলেশনটা কিন্তু এক্স্যাক্টলি একই, শুধু তফাৎটা যেটা হচ্ছে যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্লাসিক্যাল অ্যানালগ আছে, ক্লাসিক্যাল অ্যানালগ আছে বলে তুমি যেটা করতে পারো যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ এক্স ওয়াই জেড এন্ড পিএক্স পিআই পিজেড ফর্মে রিপ্লেস করতে পারো বলেই এল এক্স এল ওয়াই এল জেড এর কিন্তু করসপন্ডিং এই অপারেটরগুলো এক্সিস্ট করে, কিন্তু স্পিনের ওরকম কিছু নাই। কিন্তু
তোমার যদি তুমি একটা মানে অ্যাবস্ট্রাক্ট সেন্সে ব্যাপারটাকে দেখো, যেমন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কিছু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থাকে, তোমার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামেরও তোমার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই ম্যাট্রিক্স গুলোকে যদি আমি বলে দিই, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গুলো আর কি, তাহলে কিন্তু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো যে ধরনের কম্পিউটেশন রিলেশন ওবে করে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো কিন্তু ঠিক একই রকমের কম্পিউটেশন রিলেশন তোমার ওবে করবে। এইটা এটা মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তুমি ধরো আহ, এক সেকেন্ড, মানে এই যে আমি একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বলি, যে এস এক্স এস ওয়াই যে তারা কমিউট করে না, হুম, সেটা বোঝার একটা ভালো রাস্তা কি জানো তো? ধরো তুমি একটা একটা এক্সপেরিমেন্ট আছে, ডাবল স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট বলে। ধরো এই যে দুটো বিম এলো না স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টে, এই যে দুটো বিম ধরো, হয়ে গেল, এই যে দুটো বিম, তুমি যে কোনো একটা বিমকে ধরো তুমি নাও, ঠিক আছে? এবারে তুমি কি করলে, তিনটে ডিরেকশন ঠিক করে নাও প্রথমে। তখন এটা তোমার এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা ধরো জেড ডিরেকশন। এবার কি করছে, তোমার একটা বিমকে তুমি এক্স ডিরেকশন বরাবর পাঠালে, পাঠিয়ে এখানে একটা তোমার, সরি, ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড তুমি রেখেছো। হুম, তাহলে এই বরাবর একটা রেখে তুমি এক্স ডিরেকশন বরাবর পাঠাচ্ছ, এখানে একটা ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড তুমি রাখছো, মানে এটা ধর H1 এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা হচ্ছে তোমার H2 ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা। তাহলে এক্স ডিরেকশন বরাবর তুমি বেসিক্যালি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের এস এক্স কম্পোনেন্টটা আছে, এটা এস ওয়াই কম্পোনেন্টটা আছে। এবার তুমি যেটা দেখতে পাবে যে, যে যদি এমন হতো যে তুমি, মানে আমি যেটা বলছি ধরো জেড ডিরেকশন বরাবর, মানে মানে অ্যাকচুয়ালি স্পিন অ্যাঙ্গুলার মানে ওই ওই মানে এর যে তিনটে কম্পোনেন্ট অ্যাকচুয়ালি থাকবে, তোমার যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, হচ্ছে তিনটে কম্পোনেন্ট থাকবে, একটা এক্স ডিরেকশন বরাবর, একটা ওয়াই ডিরেকশন বরাবর, একটা জেড ডিরেকশন বরাবর। তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে, যে যদি এমন হয় যে ইফ Sx is definitely known, then Sy is completely uncertain and vice versa. তুমি এসএস কম্পোনেন্টটাকে যখন মাপছো ডেফিনাইটলি, তখন এসআই সম্বন্ধে কোনো ইনফরমেশন তুমি পারবে না। আবার এসআইটাকে যখন তুমি পাচ্ছ, তখন অন্যটাকে এক্স্যাক্টলি পাচ্ছ না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে, যে দেয়ার মাস্ট বি অ্যান আনসার্টেনটি বিটুইন এসএক্স অ্যান্ড এসওয়াই। এইটা তোমার ইমপ্লাই করবে, দিস ইমপ্লাইজ কোয়ান্টাম মেকানিক্সে, দিস ইমপ্লাইজ এসএস এবং এসওয়াই ডাজ নট কমিউট। এই যে এস এক্স এবং এস ওয়াই যে কমিউট করে না, এস এক্স এস ওয়াই অপারেটর, তুমি পরে সেটা আমরা করাবো, মানে আজকেই করাবো এক সময়, যে তুমি যে জেনারেলাইজড হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পড়বে, সেখানে যে দুটো অপারেটর ধরো এ আর বি, তারা যদি কমিউট করে যায়, তাহলে দুটো কি সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিন্সিপাল মাপা যায়। তারা যদি কমিউট না করে, তখনই তাদেরকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিন্সিপাল মাপা যাবে না। তা ডাবল স্টার গালেক এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি এটাই করা হচ্ছে, যে তুমি যদি একটা বিমকে তুমি পাঠাচ্ছ, এবারে তুমি এক্স ডিরেকশন বরাবর হচ্ছে ওরকম একটা ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড রাখছো, ওয়াই ডিরেকশন বরাবর ইনহোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড রাখছো। এবারে এই যদি এই এক্স ডিরেকশন বরাবর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে তুমি এক্স্যাক্টলি মাপতে চাও, তাহলে ওয়াই ডিরেকশন বরাবর সেটাকে মাপতে পারছো না, এন্ড ভাইস ভার্সা। এটা হচ্ছে ডাবল স্পিন স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট আর কি এইটা। সেখান থেকে জাস্ট বোঝা যায় যে এস এক্স এবং এস ওয়াই তারা অ্যাকচুয়ালি তোমার কমিউট করছে না, ঠিক আছে, এবং তারা কমপ্লিটলি আনসার্টেন। এক সেকেন্ড ধরো তো। হুম, এক সেকেন্ড।
এবারে তোমাকে আমি নেক্সট একটা মানে ডাবল টার্গেট এক্সপেরিমেন্ট তুমি বুঝলে যে এসএক্সএসওয়াই কমিট করে না। এবারে এর যে কমিট করে কি করে না সেটাকে বোঝার জন্য আমি একটা কাজ তোমায় দিই। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে এলএক্স এলওয়াই এলজেড কে কিন্তু তুমি লিখতে পারো। ধরো যদি এরকম সিচুয়েশন হয় কথার কথা, ধরো কোন একটা পার্টিকুলার কেসে তোমার মানে এলটা অবশ্য লাগে না তোমার, মানে আমি এসটাই বলি, মানে মানে এলটার মানে এল আসলে এল ইকুয়াল টু হাফ এর সঙ্গে এস ইকুয়াল টু হাফ তার কম্পারিজন করার ক্ষেত্রে আর কি, মানে আমি জাস্ট এইভাবে ভাবছি। ধরো তার আগে এইটা বলি, এগুলো পরে আমি খুব ভালো করে পড়াবো স্পিনটাকে। ধরো পাউলিস স্পিন ম্যাট্রিসেস বলে তিনটে ম্যাট্রিক্স আছে, পাউলিস স্পিন ম্যাট্রিসেস। আচ্ছা, এটাকে সিগমা এক্স বলা হচ্ছে। আচ্ছা, অবশ্যই স্পিন হাফ পার্টিকেলের জন্য, মানে একটা পার্টিকেল যা স্পিন হাফ পার্টিকেল তার জন্য সিগমা এক্সটাকে তোমার লিখতে হয় 0 1 1 0, সিগমা ওয়াইটা হচ্ছে তোমার 0 - I0, আর সিগমা জেডটা আর একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 1 0 0 - 1। এরা হচ্ছে পাউলি স্পিন ম্যাট্রিক্স। আচ্ছা, এবারে এর সঙ্গে যদি এইচ ক্রস বাই টু তুমি গুণ করে দাও তাহলেই তোমার এস এক্স এস ওয়াই এস জেড চলে আসে। তাহলে এখান থেকে তুমি যদি এস এক্সটা এই অপারেটরটা আসো, সেটা হয় হচ্ছে এইচ ক্রস বাই টু ইন্টু সিগমা এক্স, অর্থাৎ এইচ ক্রস বাই টু 0 1 1 0, সেটা হলো তোমার এস এক্স অপারেটর। এস ওয়াই অপারেটরটা ওই এইচ ক্রস বাই টু ইন্টু সিগমা ওয়াই, সেটা হচ্ছে এইচ ক্রস বাই টু 0 - I 0 হলো। আর এখান থেকে এস জেড অপারেটর যেটা, সেটা হচ্ছে এইচ ক্রস বাই টু ইন্টু সিগমা জেড, সেটা কত না এইচ ক্রস বাই টু সিগমা জেডটা হচ্ছে 1 0 0 -1, এইটা। তাহলে এস এক্স এস ওয়াই এস জেড এইটা। আর তার সাথে এইটাও একটু বলে নিই, এস স্কোয়ারটা যদি তুমি করো, এস স্কোয়ারটা তো এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার প্লাস এস জেড স্কোয়ার, এইটা করে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 3/4 এইচ ক্রস স্কোয়ার, তার সঙ্গে থাকবে হচ্ছে 1 0 0 1, এইটা। তাহলে এই দেখো এই করসপন্ডিং যে অপারেটর গুলো, মানে এস স্কোয়ার অপারেটরটা, তাহলে এস এক্স এস ওয়াই এস জেড আর এস স্কোয়ার এই অপারেটর গুলো তুমি পেয়ে গেলে। এবার আমি তোমাকে এখান থেকে দেখাতে দিচ্ছি, যে প্রবলেম হিসেবে দিচ্ছি, সো দ্যাট ওই যে কমিউটেশন রিলেশন গুলোকে বলেছিলাম না, সেটা তোমার স্যাটিসফাইড হচ্ছে। হ্যাঁ, তুমি এখান থেকে দেখাবে এই যে এস এক্স এস ওয়াই, এটা তোমার আই এইচ ক্রস এস জেড হচ্ছে, এস ওয়াই এস জেড এটা আই এইচ ক্রস এস এক্স হচ্ছে, এস জেড এস এক্স এটা হচ্ছে আই এইচ ক্রস এস ওয়াই হচ্ছে, তো তার সঙ্গে এস স্কোয়ার এস এক্স, এস স্কোয়ার এস ওয়াই আর এস স্কোয়ার এস জেড, এইটা এরা হচ্ছে তোমার 0 হচ্ছে। তাহলে এইগুলো তুমি এবার দেখাতে পারবে। তাহলে জাস্ট সিম্পলি মানে একদমই এই ম্যাট্রিক্স গুলোকে ধরে ধরো এস এক্স এস ওয়াই কমিউটেটর মানে কি এস এক্স এস ওয়াই মাইনাস এস ওয়াই এস এক্স। তবে এস এক্স এস ওয়াই এবং এস এক্স এস জেড তাদের তো ম্যাট্রিক্স ফর্মে তাদের ভ্যালুগুলোকে বলে দেওয়া, তাহলে সেইখান থেকে এই যে কম্পিউটেশন রিলেশন গুলো স্যাটিসফাইড হচ্ছে সেইগুলোকে তুমি দেখাবে, এটা 1 নম্বর কাজ। আরেকটা কাজ তুমি দেখাতে পারো, যেটা খুব মানে অনেক সময় আমরা দিয়ে ফেলি আর কি প্রবলেম, সো দ্যাট পাউলিস স্পিন ম্যাট্রিসেস অ্যান্টি কমিট, তারা অ্যান্টি কমিট করছে সেটাকে দেখাবো। আমি পরে যখন কোয়ান্টাম মেকানিক্স ঠিক করে পড়াবো সেখানে এই স্পিনগুলো কেমন করে এটা এলো আর কি, মানে যে এস এক্স এস ওয়াই এর যে এই ফর্মগুলো কেমন করে এলো বা পাউলি স্পিন ম্যাট্রিক্স কেমন করে গেল, তখন আমরা সেই পার্টটাকে নিয়ে আলোচনা করব। তো দেখো আজকে হচ্ছে আমি এইটাই মূলত আলোচনা করতে চেয়েছিলাম, যে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট এবং সেখান থেকে ইলেকট্রনের স্পিনের এক্সিস্টেন্সটা, সেটাই আমরা এখানে বললাম। আমরা নেক্সট দিনে তার মানে এখন এবারে ঝামেলা এসে গেল। ঝামেলা হলো কি,
না তোমার মানে স্পিন যখন এসে গেল তখন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে তার সঙ্গে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি থাকে তাহলে একে অপরের সাথে ইন্টারেক্ট করতে পারে। তাহলে আমরা নেক্সট ক্লাসে বেসিক্যালি সেই জিনিসটাই দেখব, সেটা হচ্ছে স্পিন অরবিট কাপলিং। নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাসে স্পিন অরবিট কাপলিং এইটাকে নিয়ে আলোচনা হবে এইটা, এবং সেইখান থেকে জাস্ট কেমন করে তোমার অ্যালকালি মেটাল ডাবলেটটা আসছে সেটাকে দেখতে হবে। এক্সপ্লেনেশন অফ অ্যালকালি মেটাল অর হ্যালোজেনের ক্ষেত্রে সেটা হয় আর কি হ্যালোজেন ডাবলেটস। মানে ধরো সোডিয়ামের যে ইয়েলো কালারটা দেখতে পাও, সেই ইয়েলো কালারটা একটা মনোক্রোমেটিক কালার নয়, ওটা অ্যাকচুয়ালি দুটো কালারের কম্বিনেশন আর কি। সেটাই হচ্ছে মানে একটা লাইন যেটা তুমি ভাবছো সেটা অ্যাকচুয়ালি দুটো লাইনের কম্বিনেশন, সেটা তুমি কোথা থেকে পাচ্ছ আর কি। সেগুলো হচ্ছে অ্যালকালি মেটাল ডাবলেটস আর কি। এটা হ্যালোজেনের ক্ষেত্রে একই সিচুয়েশন হয়। মানে এদের ক্ষেত্রে যেমন হচ্ছে ক্লোজ অরবিটালের পরে হচ্ছে একটা ইলেকট্রন থাকে, আর এদের ক্ষেত্রে হ্যালোজেনের ক্ষেত্রে হচ্ছে জাস্ট ক্লোজড হতে কি একটা ইলেকট্রন ঘাটতি থাকে আর কি। দুজনের ক্ষেত্রে একই রকমের ফিটিং প্যাটার্নটা থাকবে আর কি। সেটা আমরা নেক্সট ক্লাসে ভালো করে আলোচনা করবো আর কি। The spin orbit coupling is the explanation of alkali metal or halogen doublets. তো আজকে আমাদের এই পর্যন্তই থাক। এন্ড অফ লেকচার। ঠিক আছে, দেখো বলো কারো কিছু অসুবিধা থাকলে বলে নাও। হুম, বলো কারো কিছু সমস্যা আছে, বুঝতে পেরেছো সব? এগুলো সব ইন্টারেস্টিং, এগুলো সব।